বাড়ির সামনে গাড়িটা এসে যখন থামলো তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। সূর্য ঢলে পড়েছে পশ্চিমের আকাশে। হাসপাতালের চার দেওয়ালের বাইরে এতদিন পর আজ মুক্ত বাতাসে প্রাণ যেন জুড়িয়ে গেল। ভাই, তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিস, এ আমার যে কি শান্তি, তোকে বলে বোঝাতে পারবো না। তুই ছাড়া আমার আর কে আছে বল? আহ দিদি, এই দুর্বল শরীরে আমাকে কতক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখবি বলতে পারিস? হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বাবা মা চলে গেলেন তখন আমি আর দিদি কত ছোট। জেঠু আমাদের বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন। বছরখানেক হলো বার্ধক্যজনিত কারণে উনি একেবারে শয্যাশায়ী। এখন দিদি আমার মায়ের মতো। আরও একজন আছে যে একইভাবে আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নে, চাটা খেয়ে নে। ও দিদি, বস। এই জেঠুর কি অবস্থা রে? আর কি, ওই আছে একরকম, পুরো শয্যাশায়ী। মায়াদিটাও হয়েছে তেমন, কাজের বেলায় নেই, শুধু ট্যাড়াবেকা কথা। ইন্দ্রাণীর কোনো খবর জানিস? দেখ না, এসে থেকে ফোন করছি, ফোনটা বারবার নট রিচেবল বলছে। নাচের প্রোগ্রামের জন্য লখনৌ চলে যাওয়ার আগে ওর সাথে শেষবারের মতো দেখা হয়েছিল। তারপর আমারও ওই সিঁড়ি থেকে পড়ে অ্যাক্সিডেন্টটা হলো, সেই থেকে আর কোনো যোগাযোগ নেই ওর সাথে। ও কি ফিরেছে জানিস কিছু? জানি না রে। ও, আমি বরং একবার না ওদের বাড়ি গিয়ে খবর নিয়ে আসি, বুঝলি? সেটাই ভালো হবে। কি, এই শরীর নিয়ে তুই বাইরে বেরোবি? তোর শরীর ভালো নেই, সদ্য হাসপাতাল থেকে ফিরেছিস তুই। আহ দিদি, ওর বাড়ি তো কাছে, এটুকু গেলে আমার কিছু ক্ষতি হবে না। আমি 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 গেলাম। এই 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 ভাই, রাজস্বী চাটা তো খেয়ে যা। আরে দাঁড়া, একটা কথা শোনে না ছেলেটা। পাপি, ও একটা পাপি। সাইকেলটা নিয়ে ওদের পাড়ায় ঢুকতেই কানাঘুষো কিছু শুনতে পাচ্ছিলাম, কিন্তু তাতে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। মৃত্যুদের কাঠের গোলা পেরিয়ে মন্দিরের সামনে রাস্তা দিয়ে এগিয়েই থমকে দাঁড়ালাম। যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম। ইন্দ্রাণীদের বাড়ির একটা অংশ প্রায় ভেঙে চুরমার হয়ে গেছে। বাকি যা কিছু সব পুড়ে ঝলসে কালো হয়ে রয়েছে। তখন রাস্তায় কেন লোকগুলো ওভাবে আমার দিকে তাকিয়েছিল এখন তা স্পষ্ট হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে? ইন্দ্রাণী আর ওর বাবা মা কোথায়? এসব নানা প্রশ্ন আর একরাশ দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। আরে রাজর্ষি, কোথায় ছিলে এতদিন তুমি? ও রতনদা, এসব কি এখানে? রতনদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর বলি বলো তো, এই দিন সাতেক আগেকার কথা। ইন্দ্রাণীর মা নাকি রান্না বসিয়ে পুজো করছিলেন, ওর বাবাও কাছাকাছি কোথাও একটা ছিলেন। মেয়েটা বারান্দায় ছিল সম্ভবত, আমিও সঠিকভাবে জানি না, শোনা কথা। সেদিন দুপুরই 1টা নাগাদ হবে, হঠাৎ সে কি বিস্ফোরণের শব্দ। ছুটে এসে দেখি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সবারই ধারণা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, তারপর ইন্দ্রাণী আর কাকু কাকিমার কিছু হয়নি তো? ওরা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক, দুজন তো স্পট ডেড হয়ে গেছে। কি কি বলছেন রতনদা? ইন্দ্রাণী? মনে হয় ওকে ওই চরকডাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপর আর কোনো খবর জানি না। তাই ভাবি, যে আমার একটু সামান্য জ্বর হলে, একটু আঘাত লাগলে এত উতলা হয়ে যেত, আমার এমন বিপদের দিনে সে কেন আমার পাশে নেই? তোমাদের সময় এখন ভালো যাচ্ছে না বুঝলে, নাহলে এমন হবে কেন? যাই হোক, মাথাটা ঠান্ডা রেখো। আমি এখন আসছি। হ্যাঁ আসছি। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাসপাতালে ছুটলাম। এক্সকিউজ মি, কাইন্ডলি একটু বলবেন যে ইন্দ্রাণী চৌধুরী, বার্ন পেশেন্ট, উনি এখানে ভর্তি আছেন তো?
একটু ওয়েট করুন, আমি দেখে বলছি। আপনি পেশেন্টের কে হন? আমি রাজর্ষি ভট্টাচার্য, ওর বন্ধু হই। আচ্ছা, ইন্দ্রাণী চৌধুরীকে তো 2 দিন আগে বন্ড সাইন করে নিয়ে যাওয়া হয়েছে। সে কি? কে নিয়ে গেছে? তা তো বলতে পারবো না, নামটা তো শুদ্ধ সত্য রায় দেখাচ্ছে। শুদ্ধ সত্য রায় মানে ইন্দ্রাণীর মামা? কিন্তু ওর মামার বাড়ি তো অনেক দূর, সেই হিজলগঞ্জ। বাসে 6-7 ঘন্টার পথ। একটা হতাশা আর দুশ্চিন্তা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। দিদি, এই দিদি, এতক্ষণে তোর ফেরার সময় হলো? কোথায় তুই? তাড়াতাড়ি এখানে আয়, দরকার আছে। বল চটপট, ওদিকে মেলা কাজ পড়ে আছে। দিদি, আমাকে না একবার হিজলগঞ্জ যেতে হবে আজই। ইন্দ্রাণীদের বাড়িতে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তুই জানিস? ওর বাবা মা বেঁচে নেই, ও ঘোরতর আহত। ওর মামা ওকে হসপিটাল থেকে ওর মামার বাড়ি নিয়ে গেছে। আমি এক্ষুনি যাবো ওখানে। ওমা, তাই নাকি? আমি তো কিছুই জানি না রে। কখন যে কার কি হয় বলা খুব মুশকিল। আমি 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 এক্ষুনি যাবো ওখানে। না না, এই অসুস্থ শরীর নিয়ে তোকে আর কোথাও যেতে হবে না। দিদি, আমার ওখানে যাওয়াটা দরকার। জানি না ইন্দ্রাণী এখন কি অবস্থা আছে, তুই আমায় আটকাস না, আমি যাবই। বেশ, আমিও যাব তোর সাথে। তোকে একা আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু দেখ রাজস্বী, কথা বাড়াস না। যেতে হলে আমাকে সাথে নিয়েই যেতে হবে, একলা আমি তোকে যেতে দেব না। বেশ, তাহলে চল। আমাকে একটু সময় দে। কেন? আমি একটু জেঠুর সাথে দেখা করেই চলে আসছি। ওকে আটকা, ওকে আটকা, ওকে যেতে দিসনি। গৌরমঙ্গল। বহু খোঁজাখুঁজির পর অবশেষে হিজলগঞ্জ যাওয়ার বাস পাওয়া গেল। ওর মামার বাড়ির প্রপার অ্যাড্রেসটাও তো জানা নেই। জানি না কখন ওর দেখা পাবো। ভাই, তুই কিন্তু খাওয়া দাওয়া কিছু করে এলি না, ওষুধগুলো পর্যন্ত খেলি না। এবার তোর শরীরটা খারাপ করলে কে তখন দেখবে বল? ওহ দিদি, তুই আবার শুরু করলি? চুপ কর না, আমার মন মেজাজ ভালো নেই। ইন্দ্রাণী কি অবস্থায় আছে আমি জানি না। আমার গলা দিয়ে এখন খাবার নামবে না। তা বললে চলে? বাস থেকে নেবে কোথাও একটু খেয়ে নিবি কিছু। হঠাৎই ফোনটা ভাইব্রেট করে উঠল। মেসেজ বক্স খুলতেই চমকে উঠলাম। দিদি, এই দিদি, দেখ দেখ দেখ, ইন্দ্রাণী মেসেজ করেছে। কি যাতা বলছিস? আমি যা তা বলছি না, তুই দেখ। আমি ওকে সন্ধে মেসেজ করেছিলাম, এতক্ষণে রিপ্লাই এলো। কিন্তু ও চণ্ডীতলা ভেড়ির ওখানে যেতে বলছে। শোন না ভাই, আমার না বিষয়টা একদম সুবিধার লাগছে না। চল আমরা বরং ফিরে যাই। এই রাত বিরেতে যেখানে সেখানে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? উফ, দাঁড়া তো, বলছি দাদা, ও দাদা, বলছি হিজলগঞ্জ থেকে চণ্ডীতলা ভেড়ি কত দূর হবে? বেশি দূর না, স্টপেজে নেমে দক্ষিণের খোয়া রাস্তা ধরে গেলে 15-20 মিনিটের হাঁটা পথ। ওদিকটা তো খুবই নির্জন, সামনের জঙ্গল পেরোলেই চণ্ডীতলার ভেড়ি। কিন্তু এত রাতে তো কোনো ভ্যান বা রিক্সা পাবেন বলে মনে হয় না। খটকা লাগলো। ইন্দ্রাণী ওর মামার বাড়ি না যেতে বলে এমন একটা অদ্ভুত জায়গায় কেন ডাকলো, সেটাই বুঝতে পারলাম না। বাস থেকে নেমে দেখলাম স্টপেজে একটা টিম করে আলো জ্বলছে। কোথাও একটাও প্রাণীর চিহ্ন নেই। খোয়া দেওয়া কাঁচামাটির রাস্তা, সামনে একটা ছোট জঙ্গল মতো দেখতে পেলাম। মোবাইলে ম্যাপটাকে চালু করে ওই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছিলাম। দিদি আমাকে শক্ত করে ধরলো। এই কোন পাড়াগায় এসে পড়লাম। খাবার দোকান তো দূরস্থ, একটা মানুষের টিকি অবধি দেখা যাচ্ছে না। আমি একা মেয়ে মানুষ, কি করব এখন অন্ধকারের মাঝে? তো এলি কেন? আমি তো বারণ করেছিলাম। আমি কি করে জানবো এরকম একটা জায়গা? আর আমি তোকে একা ছেড়ে দিতাম? তো এসেছিস যখন, এখন চুপ করে চল, অযথা ঝামেলা করিস না। চারপাশে নিভৃত আঁধারের মাঝে
একটা জংলা জায়গা। গভীর রাতের নিস্তব্ধতার মাঝে তক্ষক আর শিয়ালের ডাক। হয়তো এর মধ্যে বৃষ্টিও হয়েছে। কর্দমাক্ত পিছল পথটা ধরে এগোচ্ছি। অন্তত ম্যাপ তো এদিকেই যেতে বলছে। দিদি, তোর টর্চটা বের করে একটু আলোটা জ্বালা না। টর্চটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। ঠিক সেই সময় জঙ্গলের মাঝে একটা মৃদু আলো দেখতে পেলাম। ঘুঙুরের শব্দ, তাল মিলিয়ে কোনো এক ছায়ামূর্তি পাগলের মতো নেচে চলেছে গোটা জঙ্গল জুড়ে। সেদিকে এগোতেই দিদি আমার হাতটা টেনে ধরল। যাস না, যাস না, ওদিকে বিপদ হতে পারে। ফিরে চল ভাই, ফিরে চল। ছাড় না, কিচ্ছু হবে না। কে ওভাবে নাচছে বলতো ওদিকে? আমার মনে হয় এই কোনো আসন্ন বিপদের সংকেত। তুই আমার কথাটা শোন। তোকে নিয়ে আসাটাই আমার এখানে ভুল হয়েছে। এই দেখ, ইন্দ্রাণী ফোন করছে। ইন্দ্রাণী ফোন? না না। আহ, থাম তো তুই। হ্যালো, হ্যালো ইন্দ্রাণী, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি। আমি খুব খুশি হয়েছি রাজর্ষি, তুমি এসেছো। তুমি কোথায়? আমি এখানেই আছি। এগিয়ে এসো সামনের দিকে। কিন্তু সামনে তো জঙ্গল। কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, এসোই না। হ্যাঁ, যাচ্ছি। হ্যালো হ্যালো, ফোনটা মনে হয় কেটে গেল। চল দিদি, ইন্দ্রাণীর সামনেই যেতে বললো, দেখা হয়ে যাবে নিশ্চয়ই। না না, ইন্দ্রাণী ফোন করতে পারে না। ও কিছুতেই ফোন করতে পারে না। কেন পারে না? ও তো মানে না করে যাবি তো চল, না হলে থাক তুই, আমি গেলাম। দিদিকে রেখি খানিকটা এগিয়ে গেলাম। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। হঠাৎ থমকে দাঁড়ালাম। পিছন ঘুরতে যা দেখলাম তাতে আমার সারা শরীর শিউরে উঠল। কাছে যেতেই দেখতে পেলাম কি যেন পিছন থেকে দিদির গলাটা টিপে ধরেছে। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, কে তুমি? ছাড়ো। তারপর আস্তে আস্তে দেখতে পেলাম দিদির ঘন কালো চুলের পিছন থেকে আরো একটা মুখ বেরিয়ে এলো। পোড়া ঝলসানো সেই মুখ, মুহূর্তে উধাও হয়ে গেল সেই শরীর। ভাই বলেছিলাম না এখানে থাকিস না, পালিয়ে চল, এই জায়গাটা ভালো নয়। এবার আমার মনের মধ্যেও ভয়ের সঞ্চার হলো। ইন্দ্রাণী কোথায়? আর ওই অন্ধকারের মধ্যে কাকেই বা দেখলাম আমি? মাথার মধ্যে সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। কি রে, চল তাড়াতাড়ি চল। ঘোর অমাবস্যার রাত। আবারও ম্যাপ দেখে হাঁটতে শুরু করলাম। ভেজা ঘাসের ওপর দিয়ে যেতে যেতে মনে হলো বড় রাস্তায় পৌঁছতে পারলেও এখন কোনো গাড়ি ঘোড়া পাবো বলে মনে হয় না। তবুও খোঁজ করতে হবে যদি রাতটা কোনোভাবে আশ্রয় পাওয়া যায়। সহসা খেয়াল হলো দিদির পায়ের শব্দ পাচ্ছি না। পিছন করে দেখি কেউ কোথাও নেই। পিছনে কি খুঁজছিস? চল, থামলি কেন? ও, তুই সামনে গেলি কখন? খেয়ালই করিনি। আচ্ছা চল। ম্যাপ দেখে এগোতে এগোতে সামনে একটা মস্ত ভেড়ি চোখে পড়ল। এটাই চণ্ডীতলা ভেড়ি হবে। পারে একটা দুটো ট্রলার বাঁধা। ভেড়ির সামনে থাকা একটা ভাঙাচোরা ল্যাম্প পোস্ট। আবারও একই সমস্যার সম্মুখীন হলাম। দিদিকে কোথাও পেলাম না। দিদি কোথায় গেলি? কোনো সাড়া শব্দ নেই। নিস্তব্ধতা গ্রাস করছে গোটা অঞ্চলটাকে। ওই মহিলাকে তুমি ভুলে যাও রাজর্ষি, আমি ওকে শেষ করে দিয়েছি। ইন্দ্রাণী? আমাদের এই অবস্থার জন্য কে দায়ী জানো? তোমার দিদি অশ্বিনী ভট্টাচার্য। কি যা তা বলছো তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তখন যে পোড়া মুখ তুমি দেখেছো তা আমার সামনে থেকে দেখলে সহ্য করতে পারবে তো? ইন্দ্রাণীর ওই কথার বিন্দু মাত্র আমি বুঝতে পারলাম না। দিদি? হ্যাঁ, তোমার দিদি ষড়যন্ত্র করে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। মানে এ কি অবস্থা হয়েছে তোমার ইন্দ্রাণী? কি অবস্থা? তোমার দিদি একজন মানসিক ভারসাম্যহীন খুনি। ও তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। প্রয়োজন পড়লে ও তোমাকে খুনও করতে পারে। কি যাতা বলছো সব তুমি?
আমি একদম ঠিক কথা বলছি। তুমি যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা অশ্বিনী ভট্টাচার্যের ষড়যন্ত্র। ও তোমার রক্তপাত দেখতে চেয়েছিল। ও বিশ্বাস করে যে এতেই তোমাদের পরিবারের মঙ্গল। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে তোমার। দিদি এমন মানুষ নন। তোমার দিদি ঠিক কেমন সেটা আমি খুব ভালো করে জানি। এই গোপন সত্যি জেনে যাওয়ার জন্য আমার বাবা মাকে মরতে হয়েছে। তোমার দিদি ষড়যন্ত্র করে লোক পাঠিয়ে আমাদের বাড়িতে সিলিন্ডার ব্লাস্ট করিয়েছে। আমি কোনো ক্রমে বেঁচেছিলাম, কিন্তু তারপর আমার মামাকে ডেকে হুমকি দেয়, আমাকে হসপিটাল ছাড়া করেছে। রাস্তায় হার্ট ফেল করে আমায় মরতে হয়েছে। দেখলাম ইন্দ্রাণীর হাতের মুঠোতে ধরা রয়েছে দিদির বেনি করা চুল। ওর চোখ বন্ধ, সারা শরীর আমার অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হৃৎপিণ্ডের গতি বেড়ে চলেছে ক্রমশ। তবু শেষ আকুতি করলাম ওর কাছে, তুমি নেই, আমি আজীবন বিশ্বাস করতে পারবো না ইন্দ্রাণী। আর অন্য কাউকেও আমি কোনো দিন ভালোবাসতে পারবো না। তবে একটা কথাই অনুরোধ করব তোমায়, আমার দিদিকে তুমি ফিরিয়ে দাও। আমি জানি রাজর্ষি, তোমার ভালোবাসা প্রতিটা মুহূর্তেই সত্যি, তাই তোমার কথা আমি আজও ফেলতে পারবো না। যাবার আগে শুধু এইটুকু বলবে, দিদি তোমাদের সাথে এমন কেন করলো? সেটা আমি জানি না, তোমার বাড়িতেই হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে। দিদি, আসল ঘটনাটা আমায় বল। আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে বল অন্তত। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুই সব জানিস, কেন এসব করলি বল বল। জেঠু জেঠু বলেছিল ওই মেয়েটা আমাদের পরিবারে ঘোর অমঙ্গল ডেকে আনবে, তোর জীবন সংশয় হতে পারে, তাই ও মরেছে, বেশ হয়েছে। আর আমার অ্যাক্সিডেন্ট? তোর সামান্য রক্তপাত তোর আর এই পরিবারের জন্য মঙ্গলের। বিশ্বাস কর, জেঠু বলেছে। তোদের মাথা কি খারাপ হয়ে গেছে? কি উল্টো পাল্টা বলছিস? ঠিক ভুল আমি জানি না, জেঠু যখন বলেছে তখন ওটাই চিরন্তন সত্য। এই বাড়ির মঙ্গলের জন্য আমি সব করতে পারি, সব। ও কি অবস্থা! হতভম্বের মতো চেয়ে রইলাম। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা জেঠুর ঘরে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম জেঠু কি সব বিড়বিড় করে প্রতিনিয়ত বলে চলেছে। এতদিন আমি দুটো মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে বাস করছিলাম। না না, আর নয়, এবার যা করার পুলিশ করবে। ইন্দ্রাণী, পুলিশ দিদি আর জেঠুকে নিয়ে গেছে। ওরা এখন মানসিক হাসপাতালে ভর্তি। তুমি আমায় ক্ষমা করো। আমার জন্য এইভাবে তোমাদেরকে, আমি তোমায় হারিয়ে ফেললাম ইন্দ্রাণী, হারিয়ে ফেললাম। আমি হারিয়ে যাইনি, আমি তোমার সাথেই আছি। দেখো, তোমার মনের মধ্যে